হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই লকডাউন করোনাকালীন সময় সব কিছুর পরে ফাইনালি উই আর ওপেন টু ডু দ্য রেগুলার থিংস ইন আওয়ার লাইফ। তো ভাবলাম যে এর ভিতরে কি করা যায়, একটা রিভিউ করে ফেলি। সেই চিন্তা করে আসলে আজকে বের হওয়া। আমাদের ক্যামাই বিডি চ্যানেলের যে ওনার রকি, ও রিসেন্টলি হলো নাইট রাইডার ভার্সন 2 এর বাইকটা কিনেছে। তো আমাকে বলল যে ভাইয়া একটা রিভিউ করে দেন, কেমন হতে পারে বাইকটা, আপনার চালিয়ে কেমন মনে হচ্ছে। যদিও বাংলাদেশে হটকেক বাইকগুলো নিয়ে ম্যাক্সিমাম রিভিউ থাকে, নাইট রাইডার নিয়েও আছে, বাট হি ইজ আস্কিং মাই পার্সোনাল অপিনিয়ন। সো আই থট দ্যাট ওকে, লেটস ট্রাই। তো সেই রিভিউর জন্য যাচ্ছি। সি ইউ ভেরি সুন। টিল দেন, ওর বাসাটা মনে এদিকেই। সো সি ইউ ভেরি সুন। টিল দেন যাও, অ্যান্ড দেখা হচ্ছে বাইকটার সামনে যে। থ্যাংক ইউ। Check the mic and make sure it sound right, boys. টেকনিক্যাল স্পেক যদি এই বাইকের ক্ষেত্রে বলি, এটা 150 সিসির এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটি ইঞ্জিন প্রোভাইড করেছে বাইকের জন্য, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 11.92 বিএইচপি 7500 আরপিএমে এবং 12.2 এনএম টর্ক জেনারেট করতে পারে 5500 আরপিএমে। 5 স্পিড গিয়ার বক্স দেয়া, ক্লাস টাইপ ওয়েট ক্লাস টাইপ, হেডলাইট দেওয়া আছে হ্যালোজেন টাইপের হেডলাইট, ওডোমিটার দেওয়া আছে ডিজিটাল এবং ম্যানুয়াল মিক্স আপ, অর্থাৎ আরপিএমটা আপনি ম্যানুয়ালি দেখতে পারবেন, আর বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনি ডিজিটালে দেখতে পারবেন, ইনক্লুডিং গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ 1 ট্রিপ 2 ইনফরমেশন, টোটাল ট্রিপ ইনফরমেশন এবং টাইম ইনফরমেশন। পাশাপাশি থাকবে ফুয়েল ইন্ডিকেশন ইনফরমেশন। ফ্রন্টে যেটা দেওয়া আছে, ফ্রন্টে ডিস্ক ব্রেক দুটোতেই, মানে ফ্রন্ট এবং ব্যাকে ডিস্ক ব্রেকই ইউজ করা হয়েছে। ফ্রন্ট সাসপেনশন যেটা দেওয়া আছে টেলিস্কোপিক ফর্ক দেওয়া সাসপেনশন, এবং রেয়ারে দেওয়া আছে মনোশক সাসপেনশন। বাইকটির টোটাল ওয়েট হলো 143 কেজি, ফুয়েল ক্যাপাসিটি 16.8 লিটার, মাইলেজ দিতে পারে বাইকটা অ্যারাউন্ড 40 কিলোমিটার পার লিটার। যদিও এটা ডিপেন্ড করে সিটি এবং হাইওয়ে রাইডের উপরে, বাট অন এভারেজ 40 কিলোমিটার পার লিটার আর কি দিয়ে থাকে। কার্বোরেটর ইঞ্জিন যেহেতু এটাতে দেয়া, এফআই না, সো কার্বোরেটর ইঞ্জিনে 42 কিলোমিটার বা 40 কিলোমিটার ইজ ফেয়ার এনাফ ডিল আই থিঙ্ক ইন দিস সেগমেন্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে 16 সিএম, যেটা এফজেডএস থেকে 0.5 সিএম কম। সো আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু থাকতে পারে। আপনার বাইকের সিট হাইট হলো 815 mm, বা যদি বলি 81 সিএম। সো আপনি যে হাইটের 5.5 হাইটের একজন রাইডার খুব ইজিলি এই বাইকটা রাইড করতে পারবেন। পাশাপাশি এটার অ্যালয় হুইলগুলো ইউজ করা হয়েছে, টায়ার টাইপ টিউবলেস টায়ার টাইপ। ফ্রন্ট টায়ার দেওয়া হচ্ছে 80/100/17 এবং ব্যাক টায়ার বা রিয়ার টায়ারটা দেওয়া হয়েছে 110/80। আসলে টায়ারের ক্ষেত্রে এখানে বেশ অনেকখানি কনসিডার করা হয়েছে, এটা আর একটু বেশি দেওয়া দরকার ছিল, যেহেতু এই বাইকে দেওয়া হয় না, আসলে এখানে কিছু বলার নেই। রেস্ট অফ দ্য থিংস অ্যাজ পার ইউ ক্যান সি ইজ ইন দ্য রিভিউ। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য নাইট রাইডার। বৃষ্টির ভিতরে আচমকা বৃষ্টি হয়ে গেল, যার জন্য একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে আর কি। আর প্রবলেম হলো আর একটা, যে বৃষ্টি হলে যেটা হয় সেটা আমার ভাইজারে খুব ঝামেলা ক্রিয়েট করে। বাইকটার ব্যাপারে যে ডিটেলসগুলো বলা যায়, বাইকটা যথেষ্ট স্মুথ আমার কাছে যেটা মনে হয়েছে, যথেষ্ট এই সিসি সেগমেন্টে 150 সিসি সেগমেন্টে যথেষ্ট স্মুথ একটা বাইক, এবং একটা হেভি ওয়েট বাইকও বলতে পারেন। বাট আপনি রাইড করার সময় এটা খুব একটা ফিল করতে পারবেন না। আর প্রোস অফ কনস যদি বলতে চাই, বাইকটা রাইড করলে আপনি ফিডব্যাক যেটা পাবেন, এটার এক্সেলারেশন কেবল একটু ঝামেলা আছে আমার যতটুকু মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে একটু এক্সেলারেশন দিলে পারে তারপরে বাইকটা নিচ্ছে আর কি। সো রেপসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেবেন, যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, রেপসের ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে আই বিলিভ যে এই প্রবলেমটা খুব একটা হবে না।
আর একটা প্রবলেম যেটা দেখেছি, আমি আগে খারাপ দিকটাই বলি তারপরে ভালো দিকটা বলি, সেটা হলো যে বাইকের ফ্রন্ট ব্রেকের সমস্যা একটু আমি দেখতে পাচ্ছি। যখনই ব্রেক করতে যাচ্ছি তখন ব্রেকটা ঠিক আমার পছন্দ মতো ভাবে হচ্ছে না আর কি। বাইকের সাইড স্ট্যান্ডে একটা প্রবলেম আছে যেটা আমি ফেস করতেছি আর কি। সেটা হলো যে যখন আপনি বাইকটাতে বসবেন তখন সাইড স্ট্যান্ডটা মাটিটা টাচ করে থাকে। আই বিলিভ যে এটা হয়তো আমার ওয়েটের কারণেও হতে পারে, বাট আমার ওয়েট মোরালেস 83 কেজি। সো সেই হিসাবে কিন্তু এটা একটা ডিফিকাল্টিস যেটা আমার কাছে মনে হয়েছে বাইকটার জন্য। আর একটা ফ্যাক্ট আমার কাছে যেটা লেগেছে সেটা হলো যে বাইকের থ্রটল রেসপন্স যেটা আছে সেটা তুলনামূলক একটু কম, বাট একটা স্মুথনেস অবশ্য সাথে দেওয়া আছে। থ্রটল রেসপন্স কম থাকলে পারো আপনি যখন পিক আপটা দিবেন আপনাকে খুব একটা ফিল করাবে না বাইকটা ভাইব্রেট করছে কিনা বা এরকম কিছু করছে কিনা, কারণ সেইটার রেসপন্স রেট খুবই ভালো আর কি, ওই অর্থে আর কি ভালো। কিন্তু আমি যেহেতু থ্রটল রেসপন্সে একটু বিশ্বাসী, আমার মনে হয় যে আমার বাইকটাতে আমি যতটুকু পিক আপ দিচ্ছি আমার হাতে ততটুকু ফিল পাওয়া উচিত। সেক্ষেত্রে বাইকটা একটু নন রেসপন্সিভ লেগেছে আমার কাছে। বাইকের সিটিং পজিশন ইজ এ রেগুলার সিটিং পজিশন, অর্থাৎ কমিউটার হিসাবে বাইকটার সিটিং পজিশন দেয়া। সো আপনি যদি কমিউটার রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এটাতে খুব একটা প্রবলেম হবে না। আপনি খুব ইজিলি এটাতে বসে খুব আরামে ড্রাইভ করতে পারবেন এবং সিটটা খুব কমফোর্টেবল সিট। সো লং রুটে যারা যাচ্ছেন তাদের জন্য আই বিলিভ যে বাইকটা যথেষ্ট ভালো সাপোর্টিভ হবে। যেহেতু বাইকটা এখনও ব্রেক ইন পিরিয়ড পার করেনি, সো আমি একে খুব একটা প্রেশারাইজ করতে পারছি না। বাট আমি যদি বলি যে ব্রেক ইন পিরিয়ডের পরে যদি বাইকটা চালানো যায় তাহলে যেটা বুঝতে পারবো যে বাইকটার টপ স্পিড কীরকম আছে। একটা লং রোডে যে এটা আসলে ট্রাই করতে হবে। বাদ বাকি যেটা আছে বাইকের আপনার এখনকার রেসপন্সের হিসাবে, যেহেতু বাইকটার হর্স পাওয়ার কম, সো আপনি হলো ইনিশিয়াল যে পাওয়ার জেনারেশন সেটা বাইক থেকে পাবেন না। বাট ওয়েন্স ইট গোজ টু 4000 RPM বা আপ টু 4000 RPM তখন আপনি যেটা পাবেন বাইক থেকে সেটা হলো এটা একটা সুপার আপনাকে রেসপন্স দিবে যে বাইকটা খুব গতিতে ছুটছে, আপনার কাছে এই ফিলটা হওয়া শুরু করবে আর কি। সো সেই হিসাব করলে পারে কিন্তু বাইকটা ভেরি ভেরি গুড টু রাইড ইন এ নর্মাল ওয়ে। যদিও বাইকের বডি কিটস, ওয়েট এবং লুক এই সব কিছু মিলিয়ে বাইকটা মনে হচ্ছে যে আপনার 125 সিসির একটা ফিল দিচ্ছে আমার কাছে যদিও। বাট ওই যে বললাম যে যখন স্পিডটা আপনি একটু হাই করবেন, আরপিএমটা যখন হাই হয়ে যাবে তখন আপনি একটা আউটস্ট্যান্ডিং টর্ক রেসপন্স পাবেন। যদিও এটার পাওয়ার দেওয়া আছে মনে হয় 11 পয়েন্ট সামথিং এবং টর্ক দেওয়া আছে 12 পয়েন্ট সামথিং। সো এটার টর্ক কিন্তু মোরাললেস বাইক হিসাবে যথেষ্ট ভালো দেয়া। বাট enough speed, I like it. এই বাইক হিসাবে 150 সিসি এবং রানারের একটা সেগমেন্টের এই ধরনের স্পিড ইজ কোয়াইট গুড। ভেরি স্মুথ পিক আপ যেটা আছে, খুব সুপার নাই। মানে আমি যদি হিসাব করি আরটিআরের সাথে বা অন্য কোনো সেগমেন্টের সাথে, যেহেতু এটার পাওয়ার খুব কম দেয়া, সেই হিসাবে যে পিক আপটা আমি পাচ্ছি সেটাতে আমি আই এম হ্যাপি উইথ দ্যাট। এবং ইট গোজ ভেরি স্মুথ। ব্রেকিং নিয়ে নট ব্যাড, বাট ওই যে লিভারটা আমার অনেকখানি টানতে হচ্ছে। সো ইটস লাইক এখানে একটু প্রবলেম আমি ফেস করতেছি। সো অল টুগেদার যদি বলি, প্রোস, বাইকটা গুড ইন সিটিং পজিশন, গুড ইন হ্যান্ডেলিং, গুড ইন পিক আপ। যদিও রেডি পিক আপ নাই, বাট যেটা আছে সেটা এনাফ। টর্ক ইজ ভেরি গুড অন দিস বাইক। বাইকটা রাইড করার পরে যেটা আমি ফিল করছি, পায়ের ব্রেক ওয়াও সুপার। যেহেতু এটা ডাবল ডিস্ক, সো পায়ের ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট অসাধারণ হয়েছে। আপনি এটাকে রাইড করতে পারবেন এবং ইজিলি কন্ট্রোল করতে পারবেন। বাইকটা মনে হবে না কোনো কারণে যে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বাইকের ফিডব্যাক এবং কন্ট্রোলিং রেসপন্সটা যথেষ্ট ভালো। এবং আমি একটা রাস্তায় বারবার ঘুরতেছি বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অপশন টু ওয়ার্ক উইথ। বাট এটার হ্যান্ডেলিং এবং সাপোর্ট দুইটা যদি হিসাব করি তাহলে ইটস ভেরি গুড বাইক ইন দিস সেগমেন্ট। বাট যদি আমি
স্পিডের হিসাব করি, টপ স্পিড বা অন্যান্য স্পিডের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে এই বাইকটা কিন্তু 150 সেগমেন্টের ইনিশিয়ালি টক্কর দিতে পারবে না। কারণ হলো যে অন্যান্য বাইকের যে হর্স পাওয়ারটা দেয়া আছে, স্পেশালি যদি আমি খুব দামি কচ্ছপ FZS এর সাথেও কম্পেয়ার করি, তাহলে ওর যে হর্স পাওয়ারটা দেয়া আছে এবং ইনিশিয়াল পিক আপ যেটা দেয়া আছে সেই রেঞ্জে কিন্তু এই বাইকটা যায় না। একটা চাকা কিন্তু তুলনামূলক চিকন, সেই চিকন চাকার হিসাবে কিন্তু আপনি ব্যালেন্সিং যেটা বলেন সেটা কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড ইটস নট গিভিং ইউ লাইক দ্য থিংস অফ যে আপনার অফ ব্যালেন্স হয়ে যাচ্ছেন বা বাইকটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। বাইকের লুকিং গ্লাসের ভিজিবিলিটি ফার বেটার রেদার দেন অন্যান্য বাইকের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি, এটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো এবং একটা সলিড ফিল আপনাকে দিবে। বাট আমার কাছে যে জিনিসটা 150 সিসি সেগমেন্টে মনে হয়েছে, এই বাইকটাতে রাইড করলে আমার ইনিশিয়ালি কোনো ফিলিংস আসতেছে না যে আমি 150 সিসির একটা হেভি বাইক চালাচ্ছি। এটা মনে হচ্ছে 125 সিসি টাইপের একটা বাইকে আমি রাইড করে বেড়াচ্ছি, ইউনো। সো এই জিনিসটা একটু আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। এবং হ্যান্ডেলিংয়ে একটা প্রবলেম আমার ফেস করছি, সুইং আর্ম যেটা, এটাতে আমার যেটা লাগছে যে আমি কিছুটা আপনার স্কুটি টাইপের কিছু একটা রাইড করছি আর কি, মানে ইটস গিভিং আ ডিফারেন্ট টাইপস অফ শেপ টু হ্যাভ এ লুক অন। সো এই ব্যাপারটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। ওভারঅল বাইকটা যথেষ্ট ভালো টু কম্পেয়ার উইথ বাংলাদেশি বাইক হিসাবে, এই সেগমেন্টের বাইক হিসাবে আমার কাছে বাইকটা ওই অর্থে ভালো লেগেছে। বাট ইট নিড টু ইমপ্রুভ আ লট, স্পেশালি অ্যাবাউট দ্য হর্স পাওয়ার ইস্যু, কারণ এখানের হর্স পাওয়ারটা খুবই কম, টর্কও তুলনামূলক কম আছে। টর্কের ব্যাপারটাতে আসলে আর একটু যত্নশীল হওয়া দরকার ছিল। 12.2 আই থিঙ্ক টর্ক, এই টর্কটা দিয়ে আসলে এই টাইপের বাইকের জন্য ইটস নট গুড এনাফ। ইয়ার স্ট্যাবিলিটি, হ্যান্ডেল স্ট্যাবিলিটি, ইয়াস ইটস ফাইন, এটা খুব একটা ঝামেলা ক্রিয়েট করছে না। বাইকের গিয়ার শিফটিং নিয়ে যদি বলি, গিয়ার শিফটিংটা ভেরি স্মুথ, এবং যারা নিউ রাইডার তাদের জন্য একটা স্পেশালিটি হলো যে ওডোমিটারে আপনার গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া আছে, যেটা অনেক অন্যান্য বাইকের ক্ষেত্রে নাই বা আপনি দেখবেন না, বাট এখানে গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া আছে। সরি, আমি ইন্ডিকেটর দিই নাই। সো ইউ ক্যান হ্যাভ এ লুক অন হেয়ার যে এখানে 2 সেকেন্ড গিয়ার এটা চলছে। গিয়ারের ইন্ডিকেশনটা দেওয়াতে যারা নিউ রাইডার আছে তাদের জন্য এটা খুব সুবিধার হবে যে তারা চালাতে গেলে দে উইল আইডেন্টিফাই যে কোন গিয়ারে চালাচ্ছেন। যদিও যখন আপনি প্রো রাইডার বা আপনি একটু নিউ থেকে মিড গ্রেডের রাইডার হবেন, তখন অনেক সময় বাইকের দিকে তাকানোই প্রয়োজন পড়ে না কোন গিয়ারে চলছে। বাট অল অফ এ সাডেন যদি হাই গিয়ারে থাকেন, ভুলে যান, আপনার গিয়ার ইন্ডিকেটরটা ইট উইল হেল্প অ্যা লট। আর গিয়ার শিফটিংটা যথেষ্ট স্মুথ, আমার কাছে খুব স্মুথ লেগেছে। দেয়ার ইজ নো ক্লিক সাউন্ড ইন গিয়ার। সো আপনি যখন গিয়ারটা উঠাচ্ছেন, এটা জাস্ট উঠে যাচ্ছে, এটা এরকম না যে আপনাকে কোনো ধরনের সাউন্ড দিচ্ছে বা ফিল করাচ্ছে আপনার পায়ে যে আপনি একটা গিয়ার শিফট করছেন। যেমন এই সেম ফিলটা আপনি পান অনেক সময় আরটিআরে, আমি পেয়েছি, আমি জানি না পুরান বাইকগুলোতে এখন কি কন্ডিশন। FZS-এ আমি এই ফিলটা পাই যে এটা একটা ক্লিক সাউন্ড করে যে হ্যাঁ আমি গিয়ারটা শিফট করেছি। বাট এইখানে যেটা হচ্ছে, এখানে গিয়ারটা শিফটিংয়ের কোনো ধরনের আওয়াজ নাই। সো ইটস লাইক ভেরি স্মুথ গিয়ার শিফটিং, আমি ফিলও করছি না যে আমি গিয়ারটা শিফট করছি। এবং এখানে একটা প্রবলেম হয় যদি আপনার ক্লিক ছাড়া গিয়ার শিফটিংটা চলে, সেটা যেটা হয় যে আপনি একটা সার্টেন পিরিয়ডে টের পাবেন না যে আপনি ঠিক কত গিয়ারে উঠে গেছেন। কারণ হলো যে লাইক ইউনো আমার পা কিন্তু 4 গিয়ারে উঠে গিয়েছে, বাট আমি কিন্তু হিট করেছি 3rd গিয়ারের জন্য। সো বেশি স্মুথ হলে পারে যে প্রবলেমটা হয়, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনার গিয়ার শিফটিংটা কোন গিয়ারে আছে। আর ওডোমিটারটা যথেষ্ট ডেভেলপড, ওয়েল ডেভেলপড একটা ওডোমিটার আমি বলবো। এখানে ইন্ডিকেশনগুলো সবই দেওয়া আছে, আপনার কিলোমিটার ইন্ডিকেশন, ট্রিপ 1 ট্রিপ 2 টাইম দেওয়া আছে, ফুয়েলের ইন্ডিকেশন দেওয়া আছে, গিয়ারের ইন্ডিকেশন দেওয়া আছে। অ্যাভারেজ কিলোমিটার পার আওয়ারটা এখানে উল্লেখ করা নাই। সো এটা একটা মিসিং পয়েন্ট, যদিও এটা 150 সেগমেন্ট আমি এক্সপেক্টও করতেছি না। বাট অন্যান্য ক্ষেত্রে যদি বলি, ডিজিটালাইজেশনে এটা ভেরি গুড সাপোর্ট দিচ্ছে আপনাকে, এবং আপনাকে 2টা ফিলই দিচ্ছে, শুধু আরপিএমটা আপনাকে ম্যানুয়ালি দিচ্ছে, বাট বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনি ডিজিটালি পাচ্ছেন। সো শুড আই রেকমেন্ড ইট টু বাই? 1,46,000 আই থিঙ্ক দ্য মার্কেট প্রাইস ইজ রাইট নাও। আমি জানি না আপডেটেড প্রাইসটা কত হয়েছে। যদি এই সেগমেন্টে আমাকে সাজেস্ট করা হয় শুড আই বাই দিস বাইক অর নট, আই উইল সাজেস্ট ওকে গো ফর ইট, ইটস ওর্থ ইউর মানি।
1,46,000-এ আপনি এরকম কয়েকটা ফাংশনালিটিসের ভেরি স্মুথ রাইডিংয়ের যদি একটু স্পিড ইনিশিয়াল কম পাচ্ছেন, বাট অন্যান্য বিষয়গুলো ভেরি গুড ইন দিস বাইক। সো সেই হিসাব করলে পারে কিন্তু আমি বলবো যে ইটস এ ওর্থি অফ মানি। সো ইউ ক্যান ট্রাই ইট। দেশি পণ্য চালানোর মজাই আলাদা যদি বলি। আর বাইকটার ভিতরে আমি এখন পর্যন্ত রাইডিংয়ে যে জিনিসটা পাই নাই সেটা হলো যে আমার কাছে মনে হয়নি যে এটা সস্তা ম্যাটেরিয়ালের তৈরি। আমার কাছে 125 সিসি এই কারণে মনে হয়েছে যে বাইকটার লুকস যেটা আছে ইটস নট সো মাচ মাস্কুলার, এটা কিছুটা লিন একটা বডি শেপ দেয়া। সো শুধু একটা প্রবলেমে আমার মনে হয় এটাতে, সেটা হলো যে ইটস নট আউটস্ট্যান্ডিং বাইক বাট ইটস অ্যান এভারেজ অ্যাডজাস্টমেন্ট অফ বাইক। রিসেল ভ্যালু নিয়ে একটা প্রবলেম ফেস করতে হয়, কারণ হলো যে বাংলাদেশ মার্কেটে যে ধরনের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে রাখা হয়েছে সেক্ষেত্রে আপনি হোন্ডার বাইক কিনলে বা বাইরের দেশের বাইক যেটাই কিনেন সেটার একটা মিনিমাম রিসেল ভ্যালু পাবেন। বাট এই বাইকটাতে খুব একটা বড় প্রবলেম হলো যে আপনি এখানে রিসেল ভ্যালু পাবেন না। সো রিসেল ভ্যালুতে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এবং এই বাইকটাকে যেহেতু ফ্রেশ মুডে আছে, সো অনেক বিষয় আছে যেগুলো আমি বুঝতে পারছি না বা আমি এখন আইডেন্টিফাই করতে পারবো না। বাইকটা যখন অ্যাটলিস্ট 5 থেকে 6,000 কিলো রান হবে বা 10-এর কাছাকাছি যাবে, তখন বাইকের ফিজিক্যাল কন্ডিশন, ইঞ্জিনের কন্ডিশন, ইঞ্জিন সাপোর্ট, স্মুথনেস, এক্সেলারেশন স্মুথনেস বা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তখন আইডেন্টিফাই করা যাবে। ফ্রেশ বাইকে কিন্তু এগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় না। অ্যাজ এ ফ্রেশ বাইক যে কন্ডিশনগুলো চেক করেছি সেই কন্ডিশনে বাইকের রেসপন্স এবং অন্যান্য কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আছে। বাইকের হর্নের ক্যাপাসিটি একটু কম, খুব লেস কাভার করে, খুব হালকা এবং দুর্বল একটা হর্ন ইউজ করা হয়েছে যেটা আসলে এই বাইকটার সাথে যাচ্ছে না। এবং রোডে যে নোটিসেবল যে ইম্প্যাক্ট আপনাকে দিতে হবে আপনার অবস্থানগত, সেটা দিতে যে একটা প্রবলেম ফেস করতেছি। কমফোর্ট ইজ ভেরি গুড, সাসপেনশন কমফোর্ট ইজ ভেরি গুড। এটার সাসপেনশন খুব হার্ড না, যেটা ইনিশিয়ালি প্রত্যেকটা বাইকে থাকে, সেই হিসাবে এটা সাসপেনশন যথেষ্ট ভালো। আর একটা পয়েন্ট আমি বলবো, দেখেন প্রত্যেকটা বাইক রিভিউয়ার যখন বাইক রিভিউ করে, আমি বিলিভ করি, আমার ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে বাদ দিলাম, আমি কিন্তু একটা কম্প্যারিজম রিভিউ করে ফেলি ইনসাইড অফ মাই মাইন্ড। কারণ আমি একটা বাইক চালায় অভ্যস্ত, সেটা FZS V2 চালায়, V3 চালায় আমি অভ্যস্ত। সো যেটা হয় যে আমি যখন কম্প্যারিজমটা করব তখন কিন্তু আমি বাইকের সাথে ওই বাইকটার সাথে কম্প্যারিজমে ট্রাই করব, কারণ আমি ওইটা চালায় খুব বেশি অভ্যস্ত। সো ওই কম্প্যারিজমে গেলে কিন্তু খুব যে একটা আপডেটেড ভার্সন তা কিন্তু বলবো না। এবং অবশ্যই মানির রেঞ্জের এগেনস্ট হিসাব করলে পারে এটা অবশ্যই অনেক বেশি উইয়ার্ড হবে আমি যদি তার সাথে কম্পেয়ার করি। তারপরও ফাংশনালিটির এগেনস্টে যদি কম্পেয়ার করি, দেন দেয়ার ইজ সাম ল্যাকিংস ইন দিস বাইক। বাট অন্য কিছু যদি হিসাব করে, ওভারভিউ হিসাব করি, দেন ইটস এ কোয়াইট গুড বাইক টু বাই। So these are for all about this bike. এইটুকুই আজকের ভিডিওতে দিচ্ছি আপনাদের জন্য। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বাইক নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি রাইড করবেন। টিল দেন